রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। করোনার প্রভাবে বেকার হওয়া ব্যক্তিরা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন কাজের সন্ধানে। পরিবারের জন্য দুবেলা খাবার জোগাতে কেউ কেউ হকার বনে গেছেন। নিদারুণ জীবনযাপন করলেও পাশে দাঁড়ানোর যেন কেউ নেই তাদের। বিশেষজ্ঞরা বলছেন, কর্মসংস্থান তৈরিতে সর্বোচ্চ নজর দেওয়ার সময় এখন। এছাড়া কর্মহীনদের অতি দরিদ্র হওয়া থেকে বাঁচাতে সামাজিক সুরক্ষা বাড়ানোর পাশাপাশি ঋণ বিতরণ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সুলতান আহমেদ জানাচ্ছেন পুরোটা। যে চোখ ভরা স্বপ্ন নিয়ে কর্মজীবন শুরু করেছিলেন এই তরুণ, সেই চোখে এখন হতাশার কান্না। ব্রাহ্মণবাড়িয়া জেলার মোহাম্মদ কায়ুম ঢাকায় এক ট্রাভেল কোম্পানিতে চাকরি করে ভালোই চলছিল তার। তবে মহামারী করোনা নিঃস্ব করেছে তাকে। এই পর্যন্ত প্রায় 20-25টা সিভি 20-25টা প্রতিষ্ঠানে দিচ্ছে। এখনো দেখেন আমার হাতে প্রায় 4টা সিভি আছে। লেখাপড়া করে আসলে একজনের দ্বারে যাই, সে কোনো মূল্যায়নে আমাদের করছে না। 50 ছুঁই বয়সের মোস্তফা রহমতুল্লাহ প্রিন্টিং ব্যবসা করে ভালোই ছিলেন। তবে করোনায় তার ব্যবসাও বন্ধ হওয়ার উপক্রম। পরিবারের কথা ভেবে নিয়েছেন হকারি পেশা। আল্লাহ পাক দয়া করে চালাচ্ছে, একটু দুঃখ কষ্ট নিয়েই। ওই যে বললাম যে সুখ দুঃখের জীবন যেমন চলতে হয়। ব্যস্ত নগরীর লাল নীল বাতির আড়ালে চাপা পড়ছে লক্ষ তরুণের স্বপ্ন। মোস্তফা কিংবা কায়ম শুধু নন, রাজধানী ঢাকাতে এমন বেকার মানুষের সংখ্যা বেড়েই চলেছে। বেঁচে থাকার সংগ্রামে বেড়ে গেছে হকারের সংখ্যা। আবার কেউ কেউ কর্মচ্যুত হয়ে মোটর বাইক নিয়ে নেমে পড়েছেন আয় করতে। পরিসংখ্যান ব্যুরোর এক হিসেবে দেখা যায়, চলতি বছরের মার্চ মাসে বেকারের সংখ্যা 4.11% হলেও এপ্রিল থেকে জুলাই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে 44%। প্রতি বছর প্রায় 12 থেকে 14 লাখ তরুণ চাকরির বাজারে এলেও এবছর তারা বেকারই থাকছে। বিদেশ যাওয়া বন্ধ থাকায় বেকারের খাতায় যোগ হচ্ছে আরও প্রায় 7 থেকে 8 লাখ। ফলে ছাঁটাই আর কর্মহীন মানুষের স্রোতে যোগ হয়েছে আরও প্রায় 20 লাখ বেকার। তারা যাতে এই ফাঁদে পড়ে না যান, দারিদ্র্যের ফাঁদে, এই জন্য আমাদেরকে তাদের প্রতি যত্নবান হতে হবে। তারা সরকারের যেসব সামাজিক সুরক্ষা কর্মসূচি আছে সেটার মধ্যে তারা নেই। তাদের জন্য লক্ষ্য নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করতে হবে। গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ কর্মহীনদের বাঁচাতে 7টি পরামর্শ দিচ্ছেন, যার মধ্যে প্রান্তিক মানুষের কাছে অর্থ পৌঁছানো, ছোট ব্যবসায় ঋণ বিতরণ বাড়ানো অন্যতম। কর্মসংস্থান বৃদ্ধির জন্য যদি নগদ অর্থ মানুষের কাছে যায় এবং মানুষ যদি সেটা ব্যয় করে এবং ব্যয়ের মাধ্যমে অর্থনীতির চাকাকে সচল করতে হবে। বর্তমানে যে প্রণোদনার প্যাকেজ এক ধরনের সংকুচিত এবং কিছু প্রতিষ্ঠানের কাছে গেছে, সেই পরিস্থিতি থেকে পরিবর্তন হতে হবে। এছাড়া বিতরণকৃত ঋণ যাতে কর্মসংস্থান তৈরিতে ব্যবহার হয়, সেই দিকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নাস্তায় আপনি যে কেক বিস্কিট খান তা নিরাপদ তো? রাসায়নিক কেমিক্যাল হাইড্রোসে তৈরি নয় তো? রাজধানীর বেশ কয়েকটি বেকারিতে রং আর হাইড্রোসেই তৈরি হচ্ছে কেক, রুটি। কারখানায় তৈরির পরিবেশটাও নোংরা, নর্দমায় ঠাসা। অনুসন্ধানে বাকিটা জানাচ্ছেন ফখরুল ইসলাম। কেক, বিস্কিট কিংবা রুটি অনেকের কাছে বেশ প্রিয়। শোরুমে সাজিয়ে রাখা এসব তৈরির অবস্থা কিংবা পরিবেশ কজনেরই জানা। কোনাপাড়ার এই বেকারিতে করাতের কাটাকাটিতে বের হচ্ছে বিস্কিটের পিস। এসবই প্যাকেটজাত হয়ে যায় গ্রাহকের কাছে। ভেতরের পরিবেশটাও যাচ্ছে তাই। বাথরুম ও ড্রেনের পাশে তৈরি হচ্ছে বেকারি পণ্য। আমি তো দেখিনি এটা মেয়াদ আছে না সেটা তো আমার এখন দেখি না। ওটা তো কাজ করবো রাত্রে। নোংরা পরিবেশ তো ভাই নিচে তো থাকবেই। এসব আবার তৈরি হয় কেমিক্যালে। কারখানার আরো ভেতরে ভাজা হচ্ছে ডাবলি বোর্ড। খোলা হাতে চলছে প্যাকেটজাত। পরে পোকামাকড় আর গন্ধে ঠাসা মেঝেতে রাখা হয়েছে তৈরি এসব পণ্য। সানারপাড়ে এই বেকারিতে খোলা হাতেই চলছে কেক, বিস্কিট তৈরি। সংবাদ টিমকে দেখেই কাজ বন্ধ করে দেয় ম্যানেজার। না প্লিজ এগুলো করেন না এগুলো করলে ঝামেলা হবে, বাদ দেন। কামরাঙ্গীরচরের মাশাল্লাহ বেকারি। সারি সারি সাজানো কেক কিছু আগেই বানিয়ে মেঝেতে রাখা হয়েছে খোলামেলা। পাশেই পাওয়া গেল এই কেক তৈরির আসল রহস্য।
বিপজ্জনক রাসায়নিক হাইড্রোস না দিলে নাকি কেক নরম আর সাদা হয় না। নানা রকম রুটিতেও ব্যবহার হয় এই হাইড্রোস। এটা কি জিনিস? এটা হাইড্রোসটা যে রুটিতে এবং কেকে ব্যবহার করা হয় আর কি। এই যে হাইড্রোস কি ব্যবহার করা ঠিক আছে? না, হাইড্রোস আসলে ব্যবহার করা ঠিক না। যে সফট এবং বা থাকার পরিপ্রেক্ষিতে যাই দেখা গেছে জিনিসটা ব্যবহার করতে হয় আর কি। ময়লা আবর্জনার বাঘাড়ে পচে যাওয়া আটা দিয়ে তৈরি করছে কেক বিস্কিট। সাথে আরও মেলে অনুমোদনহীন রং ও কেমিক্যালের অস্তিত্ব। হাইড্রোক্স এটা ঠিক আমাদের আপনারা যে তথ্যটা পেয়েছেন আমরা এখন জানতে পারলাম, আমরা জরিমানা করেছি। তারপরে যদি আবার কেউ একই জিনিস করে আমরা তার বিরুদ্ধে জেল সহ কারখানা বন্ধ সহ আরও যে সব কঠিন পদক্ষেপগুলো আছে সেগুলো আমরা নেব। কেমিক্যালের বিষে তৈরি এসব বেকারি পণ্য মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বরাবরই বলে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারানো আরও বড় বিপর্যয় আনতে পারে বলে বিশ্ব নেতাদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জীবাণু যেভাবে ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে তাতে কার্যকর অ্যান্টিবায়োটিকের ঘাটতি একসময় আরও বড় স্বাস্থ্য বিপর্যয় নিয়ে আসতে পারে। শুক্রবার রাতে এক বৈশ্বিক প্ল্যাটফর্মের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। প্লাবন রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বৈশ্বিক প্ল্যাটফর্ম ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর যাত্রা শুরুর এই অনুষ্ঠানের আয়োজন শুক্রবার রাতে, যেখানে কো চেয়ারের বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, কার্যকর অ্যান্টিবায়োটিকের সংখ্যা দিন দিন কমে আসছে। এর ফলে পুরো পৃথিবী করোনার মতো আরও নতুন সংকটে পড়তে পারে। তার মতে, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার, ভুল ডোজ এবং সার্বিকভাবে দুর্বল সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা এই পরিস্থিতির জন্য দায়ী। We are running out of available antibiotics and soon could face another global emergency far severe than the current COVID-19 pandemic. This menace has the potential of rolling back most of our medical and therapeutic successes achieved through scientific advancements over the ages. এ বিষয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 2015 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গৃহীত গ্লোবাল অ্যাকশন প্ল্যানে অনুপ্রাণিত হয়ে 2017 থেকে 2022 সাল মেয়াদী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট বিষয়ক জাতীয় পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ। Inspired by the WHO Global Action Plan in 2015, we, Bangladesh, formulated the National Action Plan for Antimicrobial Resistance Containment 2017 to 2022. অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধে সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে নতুন অ্যান্টিবায়োটিক যেন সকলের সামর্থ্যের মধ্যে থাকে তাও নিশ্চিত করার উপর জোর দেন বাংলাদেশের সরকার প্রধান। Widespread use of antibiotics. প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। আজ সশস্ত্র বাহিনী দিবস। 1971 সালের আজকের দিন থেকে সেনা, নৌ ও বিমান বাহিনী সমন্বিতভাবে সাধারণ মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ শুরু করে পাকিস্তানি দখলদারদের বিরুদ্ধে। এ কারণে মুক্তিযুদ্ধে বিভিন্ন সামরিক বাহিনীর অবদানকে সাধারণ জনতার আত্মত্যাগের সঙ্গে একীভূত করে দেখা হয় এই দিনটিতে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয়া সশস্ত্র বাহিনী বাংলাদেশের গৌরবের প্রতীক। 71-এর এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর একযোগে ত্রিমুখী আক্রমণ উন্মুক্ত করে বিজয়ের পথ। পিছু হটতে থাকা পাকিস্তানি বাহিনী 3 সপ্তাহের মধ্যে বাধ্য হয় আত্মসমর্পণে। এই দিনটাতে জনগণ, 3টা বাহিনী, সেই সাথে বিজিবি যারা যুদ্ধ করবে তাদের সাথে যে একে অপরের সাপোর্ট দেওয়ার ব্যাপার থাকবে, তারা যে এক লক্ষ্যে সবাই যার যার স্থান থেকে যুদ্ধ করবে, এটা আমাদেরকে মনে করিয়ে দেয়। স্বাধীনতার 5 দশকে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বেড়েছে বহুগুণ। শুধু দেশে নয়, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুনাম বিশ্ব পরিমণ্ডলে। জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবস্থান শীর্ষ কাতারে।
হেলিকপ্টারের বিল্ট 1-2, তারপরে MI-17 হেলিকপ্টারেরও আমরা সম্পূর্ণ মেনটেন্যান্স এবং এখন আমরা ওভারহলিংও শুরু করেছি। এছাড়া জঙ্গি বিমান F-7 জঙ্গি বিমানও আমরা কিন্তু আমাদের এই বাংলাদেশেই এর সম্পূর্ণ ধরনের রক্ষণাবেক্ষণ করছি এবং এটার ওভারহলিংও করছি। এইটা শুধু আমরা এইগুলোই করছি না, এর সাথে সাথে আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি যাতে ভবিষ্যতে আমরা নিজেরাই বিমান তৈরি করতে পারি। অত্যাধুনিক যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ সহ প্রতিরক্ষার সকল উপকরণ যেমন যোগ হয়েছে বাহিনীতে, তেমনি পেশাদারিত্ব বাড়াতে ন্যাশনাল ডিফেন্স কলেজ, ওয়ার কলেজ, পিস কিপিং ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। আমাদের ঘাঁটি, আমাদের গ্যারিসন, এয়ার বেসগুলো যে উদ্বোধন হচ্ছে এবং জাহাজ, আমাদের যে যুদ্ধ জাহাজ বা এয়ারফোর্সের যে এয়ারক্রাফট, আর্মির যে বিভিন্ন আর্টিলারি পিস বা অন্যান্য জিনিস আসতেছে এবং অন্যান্য যে সক্ষমতা তৈরি হচ্ছে, সক্ষমতাগুলো কিন্তু ধীরে ধীরে আমরা অ্যাচিভ করতেছে এবং এটা কিন্তু একটু দ্রুত লয়ে হচ্ছে বলা যাবে। কঠোর পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা আর দেশপ্রেমে উজ্জীবিত সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য জল, স্থল বা আকাশে অবিরাম ঘোষণা করে চলেছে বাংলার জয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে 31টি হাত বোমা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। পরে সবগুলো বোমা নিষ্ক্রিয় করে বম ডিসপোজাল ইউনিট। পুলিশ বলছে, সদ্য হয়ে যাওয়া ঢাকা 18 আসনের নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এসব হাত বোমা তৈরি করা হয়েছে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর উত্তরার 10 নম্বর সেক্টরের 13 নম্বর রোড 6 তলা এই নির্মাণাধীন ভবনেই 31টি হাত বোমার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। পরে শুক্রবার বিকেল থেকে শুরু হয় অভিযান। সন্ধ্যার পর বম ডিসপোজাল ইউনিটের 6 জন সদস্য প্রবেশ করেন ভবনের ভেতরে। একে একে সবগুলো বোমাই বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এখন ভয় লাগবে না যে এরা যে দেখো না যে বোম পাইছে কেমনে, কে ঢুকাইছে, এটা দেখে নাই। শুনে তো খারাপ লাগছে যে এলাকার দুর্নাম হচ্ছে, ভয় পাচ্ছি আমরা, চলাচল করতে কষ্ট হচ্ছে। এখন স্বাভাবিকভাবে মানুষ এখন ভয় পাবে রাস্তাঘাটে হাঁটতে। গোয়েন্দা পুলিশ বলছে, ঢাকা 18 আসনের নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই এসব বোমা তৈরি করা হয়েছিল। নির্বাচনে ককটেল বিস্ফোরণের দায়ে গ্রেফতার বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের কর্মীর দেয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। মামুন নামে আরেকজনকে গ্রেফতার করি এই এলাকার। সে হলো এই এলাকার যুবদলের সেক্রেটারি। তো তারা দুজন যেটি বললো যে নির্বাচনের দিন বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে তারা এই বাড়িতেই, একটা জনৈক আশরাফ, উনি কানাডায় প্রবাসী, তার বাড়ি নির্মাণাধীন বাড়ি, এখানে বসেই তারা এইখানে এই বোমাগুলি বানিয়েছিল। আরও কাজ করার জন্য, বোমা মারার জন্য এখানে বোমাগুলি বানিয়েছে এবং মজুত করেছে। জানালেন, এই বিষয়ে তদন্ত শেষ হয়নি, ঘটনার সঙ্গে জড়িত সবাইকেই আইনের আওতায় আনা হবে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জের শাহজাদপুরের একটি বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় 4 জঙ্গিকে সশস্ত্র আত্মসমর্পণ করাতে সমর্থ হয়েছেন তারা। অভিযান শেষে ব্রিফিংয়ে জানানো হয়েছে, জঙ্গিদের কাছ থেকে 2টি পিস্তল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক জঙ্গিদের মধ্যে জেএমবির আঞ্চলিক সেকেন্ড ইন কমান্ড কিরণও রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহীর শাহ মখদুম এলাকা থেকে 90 জেএমবির আমির মাহবুব সহ 4 জঙ্গিকে আটক করে র্যাব। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের শাহজাদপুরের শেরখালীর উকিলপাড়ার একটি বাড়িতে ভোর 4টার দিকে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় উপস্থিতি টের পেয়ে বাড়িটির ভেতর থেকে গুলিবর্ষণ করে তারা। পরে র্যাবও পাল্টা গুলি চালায়। হতাহত এড়াতে কৌশল পরিবর্তন করে র্যাব। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয় ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সুসজ্জিত হয়ে সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে অভিযানে নামে র্যাব। এ সময় কোনো হতাহত ছাড়াই অস্ত্রসহ 4 জঙ্গিকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয় তারা। রাজশাহীর অভিযানে গ্রেফতার করেছি আমরা 4 জনকে। যখন আমাদের উপরে হামলা হয়, আমরা তৎক্ষণাৎ আত্মরক্ষার্থে আমরা একটা নিরাপদ আশ্রয়স্থানে চলে আসি। তবে বাড়িওয়ালার নাম পেয়েছি আমরা এবং তার বাড়িওয়ালার অন্যতম আত্মীয় ভাইরা যিনি আমাদের হেফাজতে আছেন। র্যাব জানায়, বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে বাড়িটিতে প্রশিক্ষণ নিচ্ছিল জঙ্গিরা। এখানে তাদের কোনো অস্ত্র বা গোলা বারুদের আস্তানা নেই, তবে এখানে তারা কিছু প্রশিক্ষণ সামগ্রী, বিশেষ করে যেগুলা
বোমা তৈরিতে প্রশিক্ষণ, জিহাদি প্রশিক্ষণ, এই সংক্রান্ত কিছু বই, কিছু পতাকা রাজশাহীতে পাওয়া গেছে, এখানেও পাওয়া গেছে। অভিযানে 2টি পিস্তল, দেশীয় অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকা বিশ্ববিদ্যালয়ে MBA সান্ধ্য কোর্সে ভর্তি পরীক্ষা, কিন্তু কিছুই জানে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। নানা আলোচনা সমালোচনা, শেষমেশ স্থগিত ভর্তি পরীক্ষা। করোনার মধ্যে যেখানে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমই বন্ধ, সেখানে প্রশাসনকে না জানিয়ে বিজনেস অনুষদের সান্ধ্য কোর্সে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত। অনুষদ প্রধান বলছেন ভুল বোঝাবুঝি হয়েছে। তবে করোনা প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদের এমন সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত বলছেন শিক্ষাবিদ। সজল দাসের রিপোর্ট। সব প্রস্তুতি শেষ, কেন্দ্রে হাজির পরীক্ষার্থীরাও, কিন্তু ঘোষণা আসলো স্থগিতের। হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় MBA সান্ধ্য কোর্সের ভর্তি পরীক্ষা। আধা ঘন্টা আগে আমাদের SMS করে জানানো হলো যে পরীক্ষা হবে না। একদিন আগে অন্তত জানানো উচিত ছিল। দীর্ঘদিন ধরেই হচ্ছে না ক্লাস কিংবা বাধাগ্রস্ত পরীক্ষাও, কিন্তু তার মধ্যেই নেওয়া হলো সান্ধ্যকালীন কোর্সে ভর্তির সিদ্ধান্ত। কিন্তু কেন? অনুষদ প্রধান বলছেন শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতেই এই সিদ্ধান্ত। নীতিমালা ভঙ্গ করেননি তিনি। কিছু মিসইন্টারপ্রিটেশন এসছে, সেই মিসইন্টারপ্রিটেশনের কারণে আমরা আপাতত পরীক্ষাটা স্থগিত করেছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ সেগুলো ক্লারিফাই করে পরীক্ষা নেব। তবে এই পরীক্ষার বিষয়ে কিছুই জানেন না, এমন দাবি উপাচার্য এবং উপ উপাচার্যের। আমি তোমাদের কাছ থেকে শুনলাম এবং অফিসিয়ালি এই বিষয়ে কিছু জানি না। আগে প্রফেশনাল সেলার একটা বৈঠকটা করেছিলেন, একটা তো প্যান্ডেমিক আসলো, এরপরে এখন প্রফেশনাল সেলার, নতুন প্রফেশনাল সেলার আসছে উনি। করোনা প্রেক্ষাপটে প্রশাসনকে না জানিয়ে অনুষদের এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলছেন এই শিক্ষাবিদ। প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন তিনি। পরীক্ষাই নেওয়ার এখন সুযোগ নেই এবং পরীক্ষা নিতে হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানতে হবে, সর্বোচ্চ প্রশাসনকে জানতে হবে। এই বিষয়টা খুবই অন্যায় এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কাজ বা কর্মকাণ্ড না ঘটে তার জন্য ইউনিভার্সিটির সিন্ডিকেট ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্স নীতিমালা এখনো প্রক্রিয়াধীন, যা শেষ হওয়ার আগেই ভর্তি পরীক্ষার এমন সিদ্ধান্ত এলো, যেখানে 1500 থেকে 2000 টাকা ফি দেওয়ার মাধ্যমে আবেদন করেন প্রায় 1500 শিক্ষার্থী। সজল দাস, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতা কর্মীদের পাশে থাকে না বলে তাদের আন্দোলন সফল হয় না। শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। থাকলে সবসময় কিছু আগোছা পরগাছা ঢুকে পড়ে, আমি এটা স্বীকার করি, কিন্তু এই ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। যারাই দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোটেও কার্পণ্য করা হয় না। দুর্বৃত্তদের কোনো দল নেই, তাদের নেই দলীয় পরিচয়। দলের নাম ভাঙিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে ভাগ্য বদলাতে আওয়ামী লীগ কখনো কাউকে সুযোগ দেয়নি, ভবিষ্যতেও দেবে না। সম্প্রতি 5 জন কর্মী নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন বিএনপি। অবিলম্বে নিখোঁজ কর্মীদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, করোনার কারণে কঠোর আন্দোলনে যেতে পারছে না বিএনপি। সেই সাথে অভিযোগ করেন, বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক নেতা কর্মীকে গুম করা হচ্ছে। 5 জন, এদেরকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারী ব্যক্তিরা। আমাদের অসংখ্য নেতা কর্মীকে আজকে এইভাবেই আজকে রাজনীতিকে দূরে সরিয়ে দেওয়া, বিএনপিকে রাজনীতিকে দূরে সরিয়ে দেওয়ার এই যে নীল নকশা একদলীয় শাসন প্রতিষ্ঠা করবার, তার বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। মর্গে রাখা নারীদের ধর্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতার মুন্না ভগত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মামুনুর রশিদের আদালত তার ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি রেকর্ড করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানায়, 2-3 বছর ধরে মুন্না মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিল। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন,
এটি একটি মানসিক রোগ। মাদক গ্রহণ ও পারিবারিক সামাজিক অবক্ষয়ের কারণেই অনেকের মধ্যে এই বিকৃত মনোভাব দেখা যায়। পুরোটা জানাচ্ছেন মৌ খন্দকার। মুন্না ভগত, বয়স মাত্র 20 বছর। মামার সঙ্গে সহযোগী হিসেবে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে কাজ করত সে। মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করার অভিযোগে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানায় কয়েক বছর ধরে সে মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৃত নারীদের ধর্ষণের কথা স্বীকার করেছে সে। গ্রেফতার হওয়া মুন্নার মামা ও সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের ডোম যতন কুমার লাল জানান, মুন্না আরও 2-3 জনের সঙ্গে মর্গের পাশে একটি কক্ষেই রাতে থাকত। যখন সে একা থাকতো তখন সে এমন কাজ করে থাকতে পারে। মুন্না মাঝে মধ্যে নেশা করত বলেও জানান তিনি। ওর 3-4 জন মিলে থাকতো, থাকার এক পর্যায়ে আমি বাসায় থাকতাম, আমাকে বোর্ডে আসলে আমাকে ডাকতো, আমি আসতাম। এখন এর মাঝে কি হয়েছে সেটা তো আর আমি জানি না, কারণ আমি তো ওর সাথে ঘুমাইনি। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের মানসিক বিকারকে নেক্রোফিলিয়া বলা হয়। এই মানসিক রোগে যারা ভোগেন তাদের মধ্যে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের বাসনা তৈরি হয়। সেই তাগিদ থেকেই এমন অপরাধ করতে পারেন তারা। সব মিলিয়ে আমরা বলবো এটি এক ধরনের মানসিক বিকৃতি, এটি এক ধরনের যৌন বিকৃতি, পাশাপাশি প্রচলিত আইনে মৃতদেহের প্রতি অবমাননার কারণে এটি এক ধরনের অপরাধও বটে। এটির জন্য একদিকে যেমনি আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও বিচার বিভাগের সহায়তা প্রয়োজন রয়েছে, তেমনি আরেক দিকে এখানে মানসিক রোগ বিশেষজ্ঞ এবং সেখানে কিন্তু চিকিৎসার ব্যবস্থাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধের অভাব ও মাদকের ব্যবহারের কারণে অনেকের মধ্যে এমন বিকৃত মানসিকতা তৈরি হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো বিরতির। আরো সংবাদ দেখছি। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6,322। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,607টি। এর মধ্যে নতুন শনাক্ত 2,275। এ পর্যন্ত মোট শনাক্ত 4,43,434। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,709 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,58,431 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সারা বিশ্বে একদিনে রেকর্ড 11,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নাকাল দশা যুক্তরাষ্ট্রের। দেশটিতে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1,96,000-এর বেশি মানুষ। মারা গেছে 1,908 জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা 2,60,000 ছাড়ালো। এ অবস্থায় নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন কংগ্রেসে কোভিড-19-এর জন্য একটি জরুরি ত্রাণ সহায়তা বিল পাশের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ পুত্র জুনিয়র ট্রাম্পের করোনা টেস্টে পজিটিভ এসেছে। এছাড়া ইউরোপের ভয়াবহ হারে সংক্রমণ অব্যাহত রয়েছে। ইতালিতে একদিনে আক্রান্ত হয়েছেন 37,000-এর বেশি মানুষ। ফ্রান্স 22, যুক্তরাজ্য 20 এবং জার্মানিতে 23,000-এর বেশি মানুষের শরীরে একদিনে শনাক্ত হয়েছে কোভিড-19। তবে মৃত্যুর সংখ্যা এখনও আপাতত স্থিতিশীল থাকতে দেখা গেছে। কানাডাতেও প্রবল গতিতে ভাইরাস সংক্রমণ মোকাবেলায় জনসাধারণকে সামাজিক মেলামেশা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সারা বিশ্বে এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 13,76,000 এবং মোট সংক্রমিত হয়েছে 5,78,00,000-এর বেশি মানুষ। ফাইজার মডার্নার পর এবার নিজেদের সফলতার বার্তা দিল অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। বয়স্কদের ওপর টিকাটি শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে বলে দাবি তাদের। এদিকে শুক্রবার ফাইজার তাদের ভ্যাকসিনের অনুমোদনের আবেদন করবে বলে জানিয়েছেন বিদায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আর বৃহস্পতিবার ব্রাজিলে পৌঁছেছে চীনা ভ্যাকসিন সিনোভ্যাকের প্রথম ডোজ। করোনা মহামারীর শুরু থেকেই সবচেয়ে ঝুঁকিপূর্ণদের কাতারে দেখা হয় বয়স্কদের। আর সেই প্রবীণদের শরীরেই অ্যাস্ট্রাজেনেকা করোনা ভ্যাকসিন দারুণ কার্যকর বলে দাবি করছে অক্সফোর্ড। তাদের টিকার তৃতীয় ধাপের ট্রায়ালে দেখা গেছে 60 থেকে 70 বছর বয়সীদের ক্ষেত্রে দৃঢ় রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারছে ভ্যাকসিনটি। ভারতে ভ্যাকসিনটির দুটো ডোজের দাম হতে পারে প্রায় 1,000 রুপি, এমনটাই জানিয়েছেন বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান আদর পুনাওয়ালা। এদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউসে কোভিড-19 টাস্ক ফোর্স সম্মেলনে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, শুক্রবারই নিজেদের ভ্যাকসিন অনুমোদনের আবেদন করবে ফাইজার ও বায়োএনটেক।
তবে মডার্নার প্রধান কার্যনির্বাহী স্টিফেন ব্যানসেল বলেন, জাদুকরি কিছু নয় এই ভ্যাকসিন, তাই শুধু টিকার উপর ভরসা নয়, মানতে হবে স্বাস্থ্যবিধিও। বহু মানুষকে দেখছি মাস্ক ছাড়াই জনবহুল জায়গায় যাচ্ছেন, রেস্তোরাঁয় বসে খাচ্ছেন। আমার কাছে কোনোভাবেই এটা বোধগম্য নয়। নিজেরাই যেন স্বেচ্ছায় সংক্রমণের পথ বেছে নিচ্ছেন। অন্যদিকে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে বৃহস্পতিবার রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনটি ট্রায়ালের জন্য আমদানি করেছে হাঙ্গেরি। আর একই দিনে ব্রাজিলে পৌঁছে গেছে চীনের সিনোভ্যাক উদ্ভাবিত ভ্যাকসিনের প্রথম 1,20,000 ডোজ। পাশাপাশি করোনা ভাইরাসকে ধ্বংস করতে প্রাকৃতিক পলিমার ও ধাতব আয়নের সমন্বয়ে একটি স্প্রে উদ্ভাবন করেছেন ব্রাজিলের গবেষকরা। নিবির আমিন, নিউজ 24। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া নির্মাণ করেছে প্রামাণ্যচিত্র বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়। প্রামাণ্যচিত্রটি গবেষণা, চিত্রনাট্য, আবহ সঙ্গীত ও পরিচালনা করেছেন সৈয়দ শাবাব আলী আরজু। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় ছিলেন আরটিভির কর্ণধার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক নেতারা। প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান, যার ভাষ্য পাঠে রয়েছেন হাসান ইমাম, আতাউর রহমান, লায়লা হাসান সহ আরও অনেকে। বঙ্গবন্ধুর উন্মেষ পর্ব থেকে বিশ্ব নায়ক এবং প্রয়াণ পর্ব পর্যন্ত তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে। বিএনপিকে ভয় পায় বলেই ওবায়দুল কাদের আন্দোলনের সক্ষমতা নিয়ে সমালোচনা করেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সভাপতি বেগম সেলিমা রহমান। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। নয়, তারা নির্যাতন, হামলা, মামলা, দুঃসহ দিয়ে আজকে বাংলাদেশের জাতীয় দলের নেতাকর্মীকে তারা হামলা মামলা দিয়ে তারা চেষ্টা করছে ধ্বংস করে দেওয়ার জন্য। নিয়োগ বিধি সংশোধন সহ বেতন আপগ্রেডেশনের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছে স্বাস্থ্য সহকারীরা। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি থাকবে বলে জানায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নামের সংগঠন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেয়। 26 নভেম্বর থেকে সারা দেশের স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা এই কর্মবিরতিতে যাবে বলে ঘোষণা দেয় সংগঠনটি। এই কর্মবিরতির ফলে 5 ডিসেম্বর হামরুবেলা ক্যাম্পেইন সহ দেশের 1,20,000 আউটরিচ রুটিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। নিয়োগ বিধি সংশোধন সহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড 16তম থেকে 11, 12 ও 13তম গ্রেডে উন্নীত করার দাবি জানান তারা। একটি কিডনিতে অপারেশন করতে গিয়ে ভালো কিডনিও কেটে ফেলার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চিকিৎসক অধ্যাপক হাবিবুর রহমান দুলালের বিরুদ্ধে মামলা করেছে চলচ্চিত্র পরিচালক রফিক শিকদার। 19 নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে প্রফেসর হাবিবুর রহমান দুলাল ও অস্ত্রোপচারকারী সময়ে সহযোগী 3 চিকিৎসক সহ মোট 4 জনের বিরুদ্ধে মামলা করেন। রফিক শিকদারের অভিযোগ, 31 অক্টোবর রাত 10টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার মায়ের একটি কিডনি অপারেশনের কথা থাকতেও ডান পাশের ভালো কিডনি কেটে ফেলা হয়। ডান পাশের কিডনি আছে কি নেই ফরেনসিক রিপোর্টের জন্য প্রায় 2 বছর অপেক্ষা শেষে রফিক শিকদার তার মায়ের অপচিকিৎসার অভিযোগ এনে মামলা করেন তিনি। এই ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী রওশন আরার ছেলে রফিক শিকদার। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রাজধানীর বাজারগুলোতে শীতকালীন নানা সবজির সরবরাহ বেড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা সবজির দাম কিছুটা বেশি হলেও নতুন সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা। বিক্রেতারা বলছেন 2-1 সপ্তাহের মধ্যেই সবজির দাম আরও কমবে। তারপরও আলুর দাম এখনও ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে লিটার প্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে 5 টাকা করে। তবে আসার কথা নতুন করে বাড়েনি চালের দাম। শুক্রবার রাজধানীর বাজারগুলো ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। বাজারগুলোতে এমন বাহারি সবজির সমাহারি বলে দেয় দরজায় কড়া নাড়ছে শীতকাল।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেল ফুলকপি, বাঁধাকপি, টমেটো সহ নানা রকম সবজি উঠেছে বাজারে। ক্রেতারাও খুশি নতুন মৌসুমের হরেক রকমের সবজি কিনতে পেরে। ফুলকপি 40, পাতাকপি 30, টমেটো আপনার 90 টাকা, সিম হলো 50 টাকা। এখন আগের থেকে বাজারের তোর সবজির সচরাচর ভালো। আগে যেটা 60 টাকা কিনতাম এটা এখন 40, 35 এরকম কিনতে পারতেছি। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের বাজারের অস্থিরতা কমেছে, যদিও আলু বাড়তি দামে বিক্রি হচ্ছে। আলুটারও দাম বেশি। আলু আজকে কিনলাম 45 টাকা করে, আর পেঁয়াজের দামটা একটু কম দেখতেছি। গত কয়েক সপ্তাহ ধরে বাড়ার পরে এক সপ্তাহ ধরে মোটামুটি স্থির আছে চালের বাজার। গত সপ্তাহের বাজার আর এই সপ্তাহের বাজার সেম আছে, বাজার কোনো পরিবর্তন নাই। সিজন আসছে, আমরা আশাবাদী হয়তো একটু কমবে। আর মুদি দোকানে নিত্যপণ্যের দাম কিছুটা বাড়লেও সয়াবিন তেলের দাম বেড়েছে লিটার প্রতি 5 টাকা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সকালের সংবাদের সময় হলো আরেকটি বিরতির, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে নির্মিত ডকু ফিল্মের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ব্লকবাস্টার সিনেমাসে এই শো অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল মাধ্যমে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ঢাকার নজরুল সেন্টারের ব্যানারে প্রায় 1.5 ঘন্টার তথ্যচিত্রটির পরিচালক ফেরদৌস খান, প্রযোজনা করেছেন আল আমিন খান। তথ্যচিত্রের নেপথ্য কণ্ঠ দিয়েছেন আসাদুজ্জামান নূর ও প্রজ্ঞা লাবণী। পূর্বশত্রুতার জের ধরে বরগুনার বেতাগীতে ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন জমাদারের হাত পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল 3:30টার দিকে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে কালিকাবাড়ি বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। কারা কেন এই হামলা চালিয়েছে তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সকালের সংবাদের সময় হলো আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্যাটলগ্রাউন্ড জর্জিয়াতে বাইডেনের জয়ই শেষ পর্যন্ত সুনিশ্চিত রইল। ট্রাম্পের অভিযোগ অনুসারে ভোট পুনঃগণনায় আবারও জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচনী কর্তারা। তবে প্রেসিডেন্ট ট্রাম্প নিয়োজিত নির্বাচনী অ্যাটর্নি সিডনি পাওয়েল কোনো ধরনের প্রমাণ ছাড়াই আবারও দাবি করেন সফটওয়্যারের সাহায্যে ট্রাম্পের ভোট বাইডেনের কাছে হস্তান্তর হয়েছে। এদিকে বারবার কারচুপির অভিযোগের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জাতির কাছে অবিশ্বাস্য রকম দায়িত্বহীনতার পরিচয় দিলেন বলে মন্তব্য করেছেন বাইডেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গেল শুক্রবার একাধিক জঙ্গি ঘাঁটি হামলা চালিয়ে ধ্বংস করার দাবি জানিয়েছে ভারতীয় সেনারা। বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া হয়েছে এই অভিযানের তথ্য। সরকারি সূত্রে জানা যায়, ইসলামাবাদের প্ররোচনামূলক হামলার জবাব দিতে কোয়েরান উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত জঙ্গি লঞ্চ প্যাডগুলোর অধিকাংশই নষ্ট করতে সক্ষম হয়েছে নয়াদিল্লি। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কেবল ওই ঘাঁটিগুলোতেই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনারা। এছাড়াও 13 নভেম্বরের ওই হামলায় পাক সেনাদের একাধিক তেলের ডিপো, ব্যাংকার ও গোলাবারুদের ঘাঁটিও ধ্বংস করার দাবি করা হয়েছে তাদের পক্ষ থেকে। যুদ্ধবিরতি ঘোষণার পর আর্মেনিয়ার সম্মতি দেয়া জেলাগুলো পুনর্দখল নিতে শুরু করেছে আজারবাইজান। শুক্রবার আগডাম জেলায় আজারি বাহিনী প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। এদিকে রাশিয়ার মধ্যস্থতায় করা এই শান্তি চুক্তির পর নাগর্নো কারাবাখে আন্তর্জাতিক রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছে ফ্রান্স। এদিকে পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। শান্তি চুক্তি অনুযায়ী আর্মেনিয়ার নিয়ন্ত্রণাধীন 3টি জেলা আজারবাইজানের দখলে যাবে বলে নির্ধারিত হয়েছে। এসব অঞ্চলের আর্মেনীয় বাসিন্দাদের বেরিয়ে যাবার জন্য গেল রোববারের পর আরও 10 দিন সময় বাড়ানো হয়েছিল, যার প্রেক্ষিতে প্রথমবারের মতো শুক্রবার আগডাম জেলা পুনর্দখলে আজারবাইজানের সেনারা প্রবেশ করেছে।
চুক্তির আওতায় কালবাজার, আকটাম ও লাচিন জেলা আজারবাইজানকে ফিরিয়ে দিচ্ছে আর্মেনিয়া। বিতর্কিত নাগার্নো কারাবাখ অঞ্চলের দখল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে গেল 10 নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় ত্রিদেশীয় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়, কিন্তু এ চুক্তির বিরোধিতা করেছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। শান্তি চুক্তির পর নাগার্নো ও কারাবাখে আন্তর্জাতিক পর্যবেক্ষণের দাবি জানিয়েছে ফ্রান্স। এদিকে যুদ্ধবিরতিকে কেন্দ্র করে বিরোধিতার জেরে বেশ চাপের মুখে রয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। আর এবার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের পর পদত্যাগ করার প্রস্তাব দিলেন প্রতিরক্ষা মন্ত্রী ডেভিড টনয়ান। শুক্রবার তিনি এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছে আর্মেনিয়ার গণমাধ্যম। দুই দেশের 6 সপ্তাহের সংঘর্ষে হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যুদ্ধের সময় বাড়িঘর ফেলে যাওয়া সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা শান্তি চুক্তির পর আবার ফিরতে শুরু করেছে। সেই সাথে আজারবাইজানের দখলে যাওয়া 3 জেলার আর্মেনীয়রাও শরণার্থী হয়ে রুশ শান্তিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণাধীন নাগার্নো কারাবাখে আসতে শুরু করেছে। নাহিদ জিহান, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। বঙ্গবন্ধু টি-20 কাপকে সামনে রেখে মিরপুরে হয়ে গেল ক্রিকেটারদের করোনা টেস্ট। 5 দলের ক্রিকেটার ছাড়াও এদিন টেস্ট করিয়েছেন কোচিং স্টাফ ও বিসিবির কর্মচারীরা। আগামী 24 নভেম্বর থেকে মাঠে গড়াবে 5 দলের বঙ্গবন্ধু টি-20 কাপ। প্রেসিডেন্টস কাপের পর কিছুদিন ছুটি শেষে ব্যক্তিগত ও দলগত অনুশীলনে ছিলেন ক্রিকেটাররা। বায়োসিকিউর বাবুলে প্রবেশের আগে তাই ক্রিকেটারদের করোনা পরীক্ষার ব্যবস্থা করে ক্রিকেট বোর্ড। কোভিড বাস্তবতায় কঠিন পরিস্থিতিতে জাতীয় ফুটবল দল কাতারে গিয়ে দলের করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ম্যানেজার আমির খান ও ফিজিও ফুয়াদ হাসান। টিম হোটেলে আইসোলেশনে আছেন তারা, তবে আশার কথা হলো সুস্থ আছেন ফুটবলাররা। এদিকে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে 25 ও 28 নভেম্বর দুটি প্রস্তুতি ম্যাচের ভেন্যু ও সময় নির্ধারিত হলেও এখনও চূড়ান্ত হয়নি প্রতিপক্ষ। নারী ফুটবল লিগের খবর। বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে 5-0 গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস। জোড়া গোল করেছেন নার্গিস ও আখি। একটি গোল এসেছে সাবিনার পা থেকে। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগ করে খেলতে থাকে কিংস। ম্যাচের 21 ও 33 মিনিটে কর্নার থেকে পাওয়া বলকে হেড দিয়ে গোলে পরিণত করে জোড়া পূরণ করেন নার্গিস। বিরতি থেকে ফিরে ম্যাচের 62 মিনিটে সাবিনার গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় 3-0। পরে আখির পা থেকে আসে আরও 2টি গোল। এই জয়ে 21 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল কিংসরা। শেষ করব নিউজ 24 সকালের সংবাদ। পুরো সময় সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।